সামনে যাবার আর নয় পেছনে ফেরা, আমার বুকে রাখবে ধরে আমার সন্তানেরা। প্রিয় দর্শক, আমাদের সন্তানের অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে যিনি আমাদের অতিথি সন্তান হিসাবে, তিনি হচ্ছেন সাজিদ ইকবাল। সাজিদ ইকবাল আলো নিয়ে কাজ করেছেন। সে বিদ্যুতের পরিবর্তে সে সোলারটাকে ব্যবহার করেছে এবং সেটার জন্য সোলার প্যানেল নয়, ভিন্ন একটি সোলার পদ্ধতি, যেটি আমরা সাজিদের কাছ থেকে জানব। 2017 সালে সাজিদ কুইন্স ইয়াং লিডারশিপ সম্মানে ভূষিত হয়েছেন এবং তার চেয়েও আরও একটি এগিয়ে যেয়ে 2018 সালে ফোর্বস, যে বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিন আছে, সেখানে 30 আন্ডার 30 লিস্টে এশিয়ান এরিয়ায় তার নাম আসে সাজিদের। অর্থাৎ 30 জনের, এশিয়ার 30 জন তরুণ উদ্যোক্তার মধ্যে সাজিদের নাম এসে গেছে। সাজিদ পড়ালেখা করেছে এনভায়রনমেন্টের উপর, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রথমে, তারপরে এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, দুটোর উপরে। সবাই করতালি দিয়ে সাজিদকে আমন্ত্রণ। সে ফেন্সিং খেলছে, ফেন্সিং উপর তার ডেডিকেশন ছিল। আবার যখন আমি তাকে অন্য জায়গায় বোতল লাইট নিয়ে কাজ করতে দেখছি, ওখানেও তাকে পুরো ডেডিকেটলি কাজ করতে দেখছি। ও তো আমাদের এখানে গোল্ড মেডেলিস্ট ছিল। অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ও যদি আসে, তখন সাজিদকে আমরা দেখাই দিই, স্যার আমাদের ফেন্সিং খেলতো এই ছেলেটাও। আমরা মনে করি যে এই গৌরব তার নিজের জন্য যেমন গর্বের, পাশাপাশি তার পরিবার এবং ঢাকা কমার্স কলেজের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ও যেভাবে এখন ইন্টারন্যাশনালি কাজ করছে, দেশকে রিপ্রেজেন্ট করছে, আমি চাই এই জিনিসটা আরও বৃহৎ আকারে কাজ করুক। তো আমার ওর কাছে এটা এক্সপেকটেশন, এবং যত ধরনের সাপোর্ট ফ্যামিলি থেকে ওর দরকার, ওটা ডেফিনেটলি আমরা দিব। খেলাধুলা এবং লেখাপড়ার সাথে সাথে তাদের যেই মনোনিবেশ, তাদের যে উদ্যম, আমি আশা করি অনেক সাজিদ ইকবাল, হাজার হাজার সাজিদ ইকবাল বেরিয়ে আসবে এবং আমাদের দেশ এবং জাতিকে উন্নততর করবে। আমরা একটি নতুন তথ্য পেয়ে গেলাম, সেটি হচ্ছে যে সাজিদ শুধু একজন বিজ্ঞানী হিসাবে কাজ করছে না বা ইয়াং এন্টারপ্রেনার হিসাবে কাজ করছে না, সাথে সাথে আমরা দেখছি সাজিদ খুব ভালো ফেন্সিং করছে এবং সে গোল্ড মেডেলিস্ট ছিল। এটিও আমরা এই তথ্যচিত্রে দেখলাম। সাজিদ বোতলবাতি ব্রাজিলে যেটা আবিষ্কৃত হয়েছিল, সেটি এখানে কি ব্যাপক প্রচলন করতে পেরেছিলেন? এটা একটা অর্গানাইজেশন ছিল, নাম হচ্ছে চেঞ্জ। চেঞ্জ এখনো আছে। আমরা যেটা করেছি যে 2012 সালে আমি যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রেড স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের, তো তখন আমি দেখলাম আমার একটা ফ্রেন্ড এই বোতলবাতির যেই আইডিয়াটা আমার ফেসবুক পেজে শেয়ার করলো, যে ওরা ইসলামে এরকম ওদের যে কনজেশন বা লাইটের প্রবলেম, ওইটাকে সলভ করার জন্য ওরা কাজটা করছে বস্তি এলাকা। জি। তখন আমি দেখলাম যে বস্তি এলাকা আসলে বেশিরভাগ মানুষ ইলিগাল লাইন ইউজ করে, ইলেকট্রিক লাইন, যেটা আসলে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়, এবং দিনের বেলা ওনাদের যেহেতু কোনো জানলা নেই, তো কোনো সূর্যের আলো ঢুকতে পারছে না। তো দেখা যাচ্ছে যে দিনের বেলাও ওনারা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করছে এবং হিউজ যেমন ইলেকট্রিসিটি মিসইউজ হচ্ছে। তখন দেখলাম যে আচ্ছা, যেই একটা দেশে যেহেতু এটা প্রচলন রয়েছে, আমরা কেন না বাংলাদেশে এটাকে ন্যাশন ওয়াইড আপস্কেল করার চেষ্টা করি। প্রথমে যেটা করেছি, আমরা 250টা বাসা ইনস্টলেশন করেছি, মানে প্রায় 4500 মানুষ এই লাইটে উপকৃত হয়েছে। আমরা 2 বছর মনিটর করেছি যে লাইটের আউটকামটা কী, কারণ আমরা বিশ্বাস করি যে কোনো কিছু এক্সপানশনের আগে ইনডেপথ স্টাডিটা করা প্রয়োজন। আমাদের বুঝতে হবে চ্যালেঞ্জেসগুলো কী, আমাদের এটার
ফার্দার বেনিফিটসগুলো কি, ওভাবে করে আমরা ন্যাশনাল ওয়াইড এগিয়ে যেতে পারবো। তোমাদের যে উদ্যোগটা, সেই উদ্যোগের কারণে ফ্যাক্টরি এবং আমাদের বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন অর্গানাইজেশনগুলি সম্ভবত, আমি যতটুকু জানি, যে তোমাদের চাহিদা তাদের জানাচ্ছে। একটা ইন্ডাস্ট্রি তো বিশাল বড় এবং হাইট অনেক বেশি, এখানে তো বোতলবাতি দিয়ে কাজ হচ্ছে না। তখন আমরা দেখলাম যে ইউরোপে এবং আমেরিকাতে ওরা স্কাইলাইট নামের এক ধরনের ডিভাইস ইউজ করে, খুবই সিম্পল, উপরে পলিকার্বনের ডোম থাকে, একটা রিফ্লেক্টারের মাধ্যমে ওটা সূর্যের আলোটাকে ডিরেক্টলি ফ্যাক্টরির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এবং তখন আমরা দেখলাম যে আচ্ছা, এটা তো বাংলাদেশের জন্য এটাও খুবই ভালো হতে পারে। তো ওটা আমরা দেখলাম যে ওটা খুবই এক্সপেন্সিভ, বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে আসলে ওনরা জিনিসটাকে হয়তো বা এফোর্ড করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি তখন আপনার ওই সূর্যবাতির প্রাইস কমিয়ে আনার জন্য লোকাল অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস দিয়ে আমরা জিনিসটাকে লোকালি বানিয়ে ফেলি, এবং ওইটা একটা পাইলটিং করি। সাভারে একটা মার্স আইসক্রিম ফ্যাক্টরি নামে একটা ফ্যাক্টরি আছে, ওখানে আমরা ওইটাও জার্মান কোঅপারেশনের সহযোগিতায় কাজটা করা হয়। আমরা ওখানে 2 বছর যাবৎ ওটাকে পাইলট করেছি, এবং আমরা দেখছি যে ওনাদের আসলে প্রতি মাসে কতটুকু ইলেকট্রিসিটি বিল কমছে, ওনাদের বৈদ্যুতিক বাল্ব দিনের বেলা ডিপেন্ডেন্সি কমছে কিনা, ইকোভিলেন্ট কতটুকু কার্বন এমিশন কমছে। যখনই গাড়ি চালাই তেল পুরালেই কার্বন এমিশন হচ্ছে, এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু তেল বা গ্যাস বা কয়লা পুরানো লাগছে, সেই ক্ষেত্রে যে পরিমাণ কয়লা বা তেল পুরানো হচ্ছে ওই ইকোভিলেন্ট কিন্তু কার্বন এমিট হচ্ছে বাংলাদেশ থেকে। তো আমরা যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি, তো এখন থেকে যদি আমরাও একটু নিজেরা সচেতন হই, তাহলে দেখা যাবে যে আমরা অনেক সাস্টেনেবল ইনিশিয়েটিভস নিতে পারবো, যেটা আপনার ইন্টারন্যাশনালি আমরা আমাদের ভূমিকাকে স্ট্রেনথেন করতে পারবো। তোমার অর্থনৈতিক জায়গা থেকে যদি জিজ্ঞেস করি, তাহলে যে সোলার এনার্জি বা নবায়নযোগ্য এনার্জি, সেটি এর সাথে তোমার কি আর্থিক একটি সঙ্গতি হচ্ছে, মানে আর্থিকভাবে তুমি কি লাভবান হচ্ছ? আর্থিকভাবে লাভবান হওয়াটা আসলে মানে ফাইন্যান্সিয়ালি যে সলভেন্ট হওয়াটা আসলে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি প্রথমে হওয়া প্রয়োজন। কারণ আমি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না হই, আমি আরেকজনকে সলভেন্ট করতে হয়তো বা প্রক্রিয়াটাতে সমস্যা তৈরি হয়ে যাবে। তো এতদিন ধরে আমরা যে কাজটা করে এসেছি, যে আমি মূলত বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেছি, যে আমি যে রিসার্চগুলোকে কন্ডাক্ট করতাম, তো আমি আমার নিজের এমপ্লয়মেন্ট নিজেই তৈরি করেছি, পাশাপাশি আমরা সবাই মিলে কাজ করেছি। এখন আমরা যেটাকে চাচ্ছি, যে রিসার্চ তো অনেক দিন ধরে করা হচ্ছে, বিভিন্ন পাইলটিং স্টাডিগুলো করা হচ্ছে, এখন আমরা এই ইন্ডাস্ট্রিয়াল লাইটটা আমরা দেখেছি যে এটা হিউজ প্রসপেক্ট আছে, এটাকে এখন আমরা চাচ্ছি যে একটা সাস্টেনেবল বিজনেস স্কেলে এক্সপান্ড খুবই জরুরি সেটা করা। সেই জন্য আমার দেখা যাচ্ছে যে একটা ফ্যাক্টরি তৈরি করতে হবে, এবং ফ্যাক্টরিটা তৈরি করার জন্য আমার কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন। এখন দেখা যাচ্ছে যে আমি একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করার এই মুহূর্তে আমার সেই সক্ষমতাটা তৈরি হয়নি। সেই ক্ষেত্রে বিভিন্ন ইম্প্যাক্ট ইনভেস্টার আছে বাইরের দেশে, এবং বাংলাদেশেও কিছু কিছু প্রচলন শুরু হয়েছে, যারা এনভায়রনমেন্টাল বা সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি করার জন্য কোনো একটা আইডিয়াতে ইনভেস্ট করে, লং টার্ম ইনভেস্ট করে। তো সেই ইনভেস্টমেন্টের প্রক্রিয়াটা চলছে। পাশাপাশি আমি সরকারের সাথেও বিভিন্ন সময় কথা বলেছি যে কোনো রিসার্চ ফান্ড থেকে বা কোনো ইনভেস্টমেন্ট ফান্ড থেকে যদি ইনভেস্ট করা মানে পসিবল হয় প্রজেক্টটাতে, তাহলে আমরা তা খুব অতি দ্রুত কাজটা নিয়ে শুরু করে দিতে পারবো। যেই ডিভাইসে তোমরা তৈরি করে দিচ্ছ ফ্যাক্টরিগুলোতে অথবা বড় একটা হল রুমে যে কোনো বাসায়, সেটা কোথায় বসে? সিলিংয়ে? জি, এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল ফ্লোর ইন্ডাস্ট্রিয়াল টিন শেড। তো টিনের একটা পোর্শন আমরা কেটে ওখানে একটা মাদার ফ্রেম বসিয়ে দিই, এবং ওটার উপরে পলিকার্বনেটের একটা সাদা রঙের ডোম বসে, যেটার মাধ্যমে সূর্যের আলোটা ভিতরে ঢুকতে পারে। এরপরে যদি হাইট বেশি থাকে, তখন ওই অনুযায়ী আমরা একটা পাইপ নামিয়ে দিই, রিফ্লেকটিভ পাইপ, এবং তারপর লাইটটাকে ডিফিউজ করে দিই। তো খুব সিম্পল আসলে। আমরা জানলা যাদের বাসাতে বা যে ফ্যাক্টরিগুলোতে জানলা পাশে আছে, ওইটা আমরা বলি যে এটা আসলে ছাদের জানলা হিসেবে কাজ করছে। সূর্যের আলোটা এসে ইকোভিলেন্ট আপনার ইলেকট্রিক বাল্বের সমপরিমাণ আলো দিচ্ছে। একটি ইউনিটে কত আলো দেয় বলে ইকুইভ্যালেন্ট বলতে? একটা ইউনিট হচ্ছে 22 ইঞ্চি ডায়ামিটারের হয়ে থাকে, এবং একটা ইউনিট 1000 স্কোয়ার ফিট জায়গা কভার করতে পারে। আচ্ছা। এবং যেটা হচ্ছে গিয়ে টেবিল হাইটে দেখা যাচ্ছে যে 80 to 100 ওয়াট সিএফএল বাল্বের সমপরিমাণ আলো দিচ্ছে। তার মানে আমাদের টেবিল হাইটে আমরা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 120 to 140 লাক্সের সমপরিমাণ আলো পাচ্ছি, যেটা হচ্ছে মানে আপনার যে কোনো রকম কাজ পড়ালেখা করার জন্য যথেষ্ট পরিমাণে ভালো আলো। এছাড়া হচ্ছে গিয়ে ন্যাচারাল যে লাইট, এটা কিন্তু শরীরের জন্য ভালো, এবং বুয়েট থেকে এটা স্টাডি করে দেখেছে এলইডি লাইটে যেই কালারগুলা অ্যাবসেন্ট থাকে, এগুলো ন্যাচারাল লাইটে প্রেজেন্ট থাকে। সেই কারণে কাজ করতে চোখে প্রেশার কম পড়ে, এবং যদি গার্মেন্টস হয় গার্মেন্টসের প্রপার কালারটা বোঝা যাবে। এছাড়া হচ্ছে গিয়ে ফ্যাক্টরির ভিতরে যে স্যাঁতস্যাঁতে ভাবটা আলো ঢুকতে না পারার কারণে তৈরি হয়, স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যায়। গোডাউনে যদি ইনস্টল করা হয়, দেখা যাচ্ছে যে গোডাউনে বিভিন্ন রকম ফাঙ্গাস বা তৈরি হয়, ওগুলা তৈরি হচ্ছে না। এইভাবে করে জিনিসটাকে বিভিন্ন ক্ষেত্রে ইউটিলাইজ করা পসিবল।
তুমি যখন কুইন্স অ্যাওয়ার্ডটা পেলে জি। কিরকম অনুভূতি হয়েছে তোমার রানী এলিজাবেথের কাছ থেকে পুরস্কারটা নিতে, এবং উনি কি কিছু বলেছেন? বাকিংহাম প্যালেসে ঢুকতে আসলে অনুভূতিটা একটু ডিফারেন্ট ছিল। যখন আমি অ্যাওয়ার্ডটা নিতে গেলাম তখন আমার খালি একটা কথাই মনে হচ্ছিল যে আমরা ছোটোবেলায় যে রানীকে নিয়ে বিভিন্ন রকম কবিতা পড়েছি ইংলিশ বইতে, তো ওনার সামনেই এখন দাঁড়িয়ে অ্যাওয়ার্ডটা নেওয়া, এবং উনি যথেষ্ট জ্ঞান রাখেন বাংলাদেশ সম্পর্কে, প্রত্যেকটা দেশ এই আপনার কমনওয়েলথের দেশগুলো সম্পর্কে। উনি 60-এর দশকে কিন্তু তৎকালীন এসেছিলেন। পূর্ব বাংলায় এসেছিল। জি জি, হ্যাঁ। উনি ওইটাও বলেছেন আমরা যে খুব ছোট তখন। আমি অনেক আগে গেছিলাম, হ্যাঁ, গেছিলাম। এবং বাংলাদেশের এখন কি অবস্থা, তুমি যে এনভায়রনমেন্টাল কাজটা নিয়ে কাজ করছো এটা আসলে খুবই প্রশংসনীয়। আর 2018-তে তুমি ফোর্বস দ্বারা যখন তরুণ উদ্যোক্তা হিসাবে এশিয়ার 30 জনের মধ্যে আসলে, সেটি কিভাবে হয়েছিল? আমরা যে সেক্টরে কাজ করি দেখা যাচ্ছে একদম নতুন আইডিয়া নিয়ে কাজ করা হচ্ছে, তো এখানে ক্রেডিবিলিটির একটা বড় একটা ভূমিকা রয়েছে, যে নিজের কাজটার ক্রেডিবিলিটি যদি তৈরি করা যায় সেই ক্ষেত্রে ফার্দার সাপোর্ট নিয়ে আগানো সম্ভব হয়। ফোর্বসের একটা তালিকাভুক্ত হওয়ার একটা প্রসেস রয়েছে, যে ওনাদেরকে ইন ডেপথ যত রকম ইনফরমেশন আছে সব কিছু প্রোভাইড করতে হয়। তারপর হচ্ছে গিয়ে কতটুকু ইম্প্যাক্ট, ইভেন কী কী চ্যালেঞ্জেস আমরা ফেস করছি, ফাইন্যান্সিয়ালি ইনস্টিটিউশনালি আমরা কী চ্যালেঞ্জ ফেস করছি, এই জিনিসগুলো প্রোভাইড করার পরে ওনারা ওইটাকে পুরোটাকে জাজ করার পরে ওনারা হচ্ছে গিয়ে যদি দেখে যে প্রজেক্টটার বা আইডিয়াটার ফার্দার 10 বছরের পার্সপেক্টিভ ভালো এবং ওনাদের বিভিন্ন রকম গোল মিট করছে, সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে গিয়ে ওই ফোর্বসের তালিকাভুক্ত করছে। আমাদের এখানে অনেক তরুণ বন্ধু বসে আছে, কারো কোনো প্রশ্ন? আমরা সোলার এনার্জি ইউজ করে দিনের বেলায় লাইটটা পাচ্ছি, মানে সন্ধ্যায় এরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা, অথবা আপনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, অথবা ফিউচারে কোনো প্ল্যান আছে কিনা? এই মুহূর্তে আমাদের রাতের বেলার খুব ছোট পরিসরে কিছু কাজ চলছে, যে এখনও যেসব ট্রাইবাল কমিউনিটিগুলো আছে বা বিভিন্ন অফগ্রিড এরিয়াগুলো আছে যেখানে বিদ্যুৎ এখনও পৌঁছায়নি, অনেক পাহাড়ের উপরে বা গহীন জঙ্গলের ভিতর, ওইসব জায়গায় আমরা যেটা করছি আমরা সোলার বাতি বানানোর ট্রেনিং দিচ্ছি, যে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট যারা আছে ওরা যেন লোকাল অ্যাফোর্ডেবল ম্যাটেরিয়াল দিয়ে নিজেরা বাতিটা, কেন বাতি তো কোনো রকেট সায়েন্স না, ওটার জন্য আমরা বিভিন্ন রকম কাজও করেছি বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো এই মুহূর্তে আমরা আর কি ওইদিকে খুব একটা সুইচ করতে যাচ্ছি না, আমরা নতুন একটা পদ্ধতি খুব এফোর্ডেবল এবং হচ্ছে গিয়ে যেন ম্যাসিভ একটা ইম্প্যাক্ট তৈরি করা যায় সেটা নিয়ে এখন মূলত প্ল্যান করছি। আপনার এই চমৎকার এই সুন্দর আইডিয়াটি আপনি প্রথম কোথায় পিচ করেছিলেন, কোন ধরনের আইডিয়া কম্পিটিশনে? প্রথম 2012 সালে যখন বোতলবাতি এই প্রজেক্টটা নিয়ে কাজ করি তখন আমি ওই নেইবারিং ইউনিভার্সিটিতেই নর্থ সাউথের স্টুডেন্ট, এবং তখন ওখানে দেখা যাচ্ছে যে একটা বিজনেস কম্পিটিশন হচ্ছিল, ওখানে আমরা পিচিং করি, বেশ কিছু টিমের মধ্য থেকে আমাদেরটা ফার্স্ট হয় এবং আমরা ওই সাপোর্টটা পাই, এবং ওইভাবে করে কিন্তু প্রথম যাত্রাটা শুরু। আপনি যে পলিকার্বনেটের যে ফাইবারটা দিয়েছেন, হ্যাঁ, এটা প্রত্যেক ইউনিট কস্টটা কীরকম ছিল, আর হচ্ছে আমরা যে এই সূর্যবাতি যে ইউজ করতেছি এটা সোলার প্যানেলের সাথে কম্পিটিশন বেসড ফিউচারে কি কোনো আমাদের ইফেক্ট ফেলবে, নাকি আমরা সোলার প্যানেলটা মানে ডিমিশন হয়ে যাবে, না সূর্যবাতিটার একটা নতুন প্রসপেক্টিভ দেখা যাবে? সোলার যেই সূর্যবাতি যেটা রয়েছে এটা দেখা গেছে যে আমরা প্রথমে চাচ্ছিলাম যে আমেরিকান বা ইউরোপিয়ান যে কোম্পানিগুলো আছে ওদের লাইটগুলোকে আমরা এখানে ইনস্টল করার জন্য, তখন দেখলাম যে পার ইউনিটের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে এটার প্রায় 80 থেকে 85 হাজার টাকা করে পড়ে, যেটা অবশ্য দেখা যাচ্ছে 1.5 থেকে 2 বছরের মধ্যে যেই ইলেকট্রিসিটি কনজামশনটা কমিয়ে আনছে ওই টাকাটা উঠে আসে। কিন্তু আমরা দেখলাম যে আমরা যদি ম্যাসিভ স্কেলে এক্সপানশন করতে চাই তো আমাদের 5 গুণ প্রাইস কমিয়ে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি যে পলিকার্বনেট শিট লোকালি অ্যাভেলেবল, রিফ্লেক্টিভ শিট অ্যাভেলেবল, ডিফিউজার অ্যাভেলেবল, সব কিছুকে মিলিয়ে আমরা যেটাকে তৈরি করেছি এটার দাম এখন পড়বে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 14 থেকে 15 হাজার টাকা, এবং এটা সোলার প্যানেলের সাথে বা স্টোরেজের সাথে কোনো রকম কনফ্লিক্ট করছে না, কারণ দেখা যাচ্ছে যে সোলার প্যানেলটা মূলত বা সোলার স্টোরেজের যেই সিস্টেমগুলো ইউজ করা হয় হচ্ছে গিয়ে রাতের বেলার ইউজের জন্য। এখন এই জিনিসটা কিন্তু আসলে দিনের বেলায় ইউজ করা হচ্ছে এবং খুব ছোট ছোট জায়গা লাগে আর কি, যে 22 ইঞ্চি ডায়ামিটার করে একটা জায়গা হলে হয়ে যাচ্ছে। তো যে কেউ ছাদে সোলার প্যানেল ইনস্টলের মাধ্যমেও আপনার এই মানে দিনের বেলার এই সূর্যবাতিও ব্যবহার করতে পারে। আপনারা কি বাংলাদেশ ছাড়াও অন্যান্য কান্ট্রিগুলোতে মানে এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন? আমাদের মূল টার্গেট হচ্ছে সাউথ এশিয়ান রিজনটাকে। এখানে কিন্তু ইলেকট্রিসিটি কনজাম্পশন দিন দিন বেড়েই চলেছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা নতুন পর্যায়ে শুরু হয়েছে। যদি আমাদের এই প্রোডাকশন ইউনিটটা শুরু করে দিতে পারি তখন আমরা বাংলাদেশের পাশাপাশি আমরা ইন্ডিয়ার পাশাপাশি হচ্ছে গিয়ে অন্যান্য যেই দেশগুলো রয়েছে শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স, যেটা মানে এশিয়ার একটা ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি, এইসব জায়গাতে আমরা এক্সপানশন করার প্ল্যান রয়েছে। সাজিদ ইকবালের যে শিক্ষক তিনি হচ্ছেন
ডক্টর মশিউর রহমান। তিনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তিনি হাইড্রোজিও কেমিস্ট্রিতে পিএইচডি করেছিলেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশ, আমেরিকা এবং হল্যান্ডে তিনি 12 বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন। করতালি দিয়ে তাকে আমাদের অনুষ্ঠানে আহ্বান জানাই। ডক্টর মশিউর রহমান, আপনিও খুব গৌরব অনুভব করেন যে সাজিদ ইকবাল একটি সাফল্য এনে দিয়েছে আমাদের জন্য। একজন শিক্ষকের সবসময় একটা চাহিদা থাকে যে তার ছাত্র যেন তাকে ছাড়িয়ে যায়। ও যখন বাংলাদেশের হয়ে সারা বিশ্বে বাংলাদেশের নাম পৌঁছে দিচ্ছে, কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছে ইয়াং লিডার হিসাবে, সেটা যেমন আমাদের বাংলাদেশের জন্য গৌরবের, ততটাই বিশ্বের জন্য গৌরবের যে আমরা ওর মতো একজন গ্র্যাজুয়েট তৈরি করতে পেরেছি। সেই জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করি। ও সৌভাগ্যবান যে আপনাদের মতো শিক্ষক পেয়েছে এবং আপনারা তাদের গুরু হিসাবে কাজ করেছেন। আপনার এই এনভায়রনমেন্ট নিয়ে, বাংলাদেশের এনভায়রনমেন্ট একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন আছে, কিন্তু এটার ব্যাপারে আপনার ভাবনা কি? আপনার তো শিক্ষক, তারই শিক্ষক, সাজিদের শিক্ষক। বাংলাদেশ যদি পরিবেশ নিয়ে উন্নয়ন না করে, তাহলে এখন যে উন্নয়নটা চলছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হয়তো এখনকার যেই গতিতে এগিয়ে যাচ্ছে সেই গতিতে হয়তো ফিউচারে নাও থাকতে পারে, মন্থর হয়ে যেতে পারে। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশের পরিবেশের উন্নয়নের জন্য এইখানে যারা ইয়াং জেনারেশন বসে আছে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এনভায়রনমেন্টাল এডুকেশন সম্পর্কে তাদের জানতে হবে। আমাদের নিজেদের ছাত্ররা নিজেদের উদ্যোগে সরকারের কাছে প্রজেক্ট লিখে সেখান থেকে ফান্ড এনে জীববৈচিত্র্য রক্ষার জন্য কাজ করছে। তারপর আমরা আমাদের ডিপার্টমেন্টে রিসাইক্লিং শেখাই, আমরা ডিপার্টমেন্টে এনার্জি এফিসিয়েন্সি শেখাই। সেই জিনিসগুলো যদি আমরা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তরুণ প্রজন্মকে যদি উৎসাহিত করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশে এখন যেই ধরনের পরিবেশ বিষয়ক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা দূর করে ফেলতে পারবো। সাজিদ সহ যেই তরুণরা আজকে অত্যন্ত ভালো করছে, আমাদের দেশের জন্য সম্মান শুধু বয়ে আসছে না, সাথে সাথে দেশের উন্নতিতে একটি ব্যাপক ভূমিকা রাখছে এবং মানব কল্যাণে ভূমিকা রাখছে। আপনারা সেই ছাত্রদেরকে কিভাবে কি প্রক্রিয়ায় আপনারা তাদেরকে তুলে আনেন এইভাবে? আমরা শুধুমাত্র তাদেরকে ক্লাসরুম টিচিংয়ের মধ্যে রাখি না, আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে ফিল্ডে যাওয়ার জন্য, যাতে তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পায়, যাতে তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পায়। যেমন আমার একটা ক্লাসের নাম হচ্ছে জিওলজি অ্যান্ড জিওমরফোলজি, বা বাংলা যদি বলি ভূতত্ত্ব। সেইটা যদি আমি শুধু ক্লাসরুম লেকচারের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা অ্যাকচুয়ালি পৃথিবীটা কিভাবে হয়েছে বা পৃথিবীর মধ্যে কী ধরনের প্রসেসগুলো কাজ করছে বা পৃথিবীর পাহাড় পর্বতগুলো কীভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেইগুলো যদি ক্লাসেই ছবি দেখিয়ে শেষ করে দিই তাহলে কিন্তু হবে না। সেই জন্য আমি সবসময় এই ক্লাসে এবং অন্যান্য আরও ক্লাস আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে ফিল্ডে নিয়ে যেতে, ফিল্ডে গিয়ে দেখানোর জন্য যে কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রসেসগুলো হচ্ছে, কিভাবে কাজ করে, যেটা থেকে আমরা পৃথিবীর অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হতে পারে, তারপর ন্যাচারাল যে রিসোর্সেস সেগুলোর কোনটার অবস্থান কোথায় থাকতে পারে, কোন জায়গাটায় কাজ করলে পরে পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা কমানো সম্ভব। যেমন আমার মোস্ট অফ দ্য রিসার্চ আমার হচ্ছে বাংলাদেশের গ্রাউন্ড ওয়াটার আর্সেনিক কন্টামিনেশন নিয়ে, যেটা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের অনেক জায়গাতেই পানিতে আর্সেনিক রয়েছে। তো আমার রিসার্চের একটা বড় অংশ বা বড় একটা সময় আমি ব্যয় করেছি হচ্ছে কিভাবে মানুষকে আর্সেনিক মুক্ত পানি খাওয়ানো যায়, কিভাবে পানি থেকে আর্সেনিক দূর করা যায়। তো সেই ধরনের বিভিন্ন রিসার্চ আমরা স্টুডেন্টদেরকে বলি, আমাদের স্টুডেন্টদেরকে তাদেরকে আমরা ল্যাবে কাজ করাই। ও আমার সাথে যেরকম একটা ক্লাস করেছিল হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, তো সেইটাতে আমরা শেখানোর চেষ্টা করি যে কীভাবে জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমকে পরিবেশের বিভিন্ন কাজে লাগানো যায়। যেমন ধরেন সয়েল ম্যাপিং, গ্রাউন্ড ওয়াটার ম্যাপিং, বা আর্সেনিক কন্টামিনেশন যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি আর্সেনিক আছে সেই জায়গাগুলো ম্যাপ করে তারপর কোন জায়গায় কী ধরনের মিটিগেশন অপশনস কাজে লাগানো যেতে পারে, সেই ধরনের কাজকর্মগুলো আমরা ওদেরকে শেখানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যাল ক্লাস করানোর চেষ্টা করি, যাতে আমাদের তারপরে আমাদের স্টুডেন্টদেরকে আমরা চেষ্টা করি যে রিসাইক্লিং করার যে বিষয়টা। আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে একটা ছোট্ট একটা টিম আছে যারা কাজ করে হচ্ছে কাগজ রিসাইক্লিং করার জন্য। আমাদের পরীক্ষার সময় যে খাতাগুলো ইউজ করা হয় সেখান থেকে হয়তো যদি 10টা পাতা থাকে 8টা পাতা ইউজ হয়, 2টা পাতা ইউজ হয় না। তো সেইটা আমরা কালেক্ট করে সেইটা দিয়ে ছোট ছোট খাতা বানানো হয়, বানিয়ে সেটার উপর সুন্দর একটা কাভার দিয়ে আমাদের ওই টিমটা, আমাদের স্টুডেন্টরা কাজ করে। তারা বিভিন্ন স্কুল কলেজে যারা গরিব
যাদের খাতা কেনার বা বইপত্র কেনার সামর্থ্য নেই, তাদের মাধ্যমে আমরা তাদেরকে ওই খাতাগুলো ডিস্ট্রিবিউট করি। চমৎকার একটি উদ্যোগ বলে আমি মনে করি। এরকম আরও অনেক উদ্যোগ আছে যেটা আমাদের নিজেদের ছাত্রছাত্রীরাই করে। আমাদের একটা ক্লাব আছে যেটার নাম হচ্ছে আর্থ ক্লাব। সেই ক্লাবে স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে যায়, গিয়ে পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করে। আমার ধারণা এই যে অ্যাক্টিভিটিসগুলো, এই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। পাঠ্য বইয়ের বাইরেও যে জগৎ আছে, সেই জগৎটার সাথে যদি আমরা সম্পৃক্ত হই, তাহলে পৃথিবীটা খুব সহজেই আমাদের সবচেয়ে বেশি আদরণীয় হয়ে উঠবে। ধন্যবাদ ডক্টর মশিউর রহমান, আপনাকে এখানে এসছেন এবং আপনাদের ছাত্রকে নিয়ে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি, আমরা খুব আনন্দিত হয়েছি। যাওয়ার আগে শিক্ষক সম্পর্কে তুমি যদি দুটো কথা বলো সবাইকে। আসলে আমাদের ডিপার্টমেন্টে দেখা গেছে যে স্যাররা সবসময় খুব কোঅপারেটিভ ছিল, কারণ আমরা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি আমাদেরকে বিভিন্ন সময় ফিল্ডে যেতে হয়, বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করতে হয় দেশে বাইরে, যেটা দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষার সাথেও ক্ল্যাশ করতো। তো ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে। দেখা গেছে পরীক্ষাটা কিছুদিন আগে নিয়েছে বা পরবর্তীতে আসার পরে আমাদের রিস্কেডিউল করে ওই রিসার্চটা করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত সবসময় করেছে। এবং আমরা যখন একটা আইডিয়া একদম প্রথম থেকে শুরু করি, দেখা যাচ্ছে তখন থেকে ওনারা আমাদের মোটিভেট করছে যে আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, ওইটাতে গাইড করছেন এবং এভাবে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ ডক্টর মশিউর রহমান। ধন্যবাদ। তুমি যে বিষয়ে কাজ করছো সেই বিষয়টা নিয়ে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা কি করেছো? আমরা যে ন্যাচারাল লাইট ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি, এটা রিসার্চ ফেজ থেকে এখন আমরা এক্সপানশন ফেজে করার জন্য যাবতীয় যা প্রয়োজন ওগুলো নিয়ে কাজ করব। এখানে দেখা যাচ্ছে আরও 2-3 বছর মতো সময় লেগে যেতে পারে। পাশাপাশি আমি আরেকটা সাবজেক্ট নিয়ে কাজ করার চিন্তা করছি এবং কিছু আমরা কাজ শুরুও করেছি, যে আমরা অনেক ওয়েস্ট করি। যে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু কিনলে বা কোনো জিনিস নিয়ে আসার পরে প্রত্যেকটা যে মোড়কীকরণ করা হয় যে প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে, পলিথিন দিয়ে, এবং যেটা কিন্তু একবার ইউজ করার পরে এটা আমরা ফেলে দিচ্ছি। এবং আপনি জানেন যে প্লাস্টিক রিসাইকেল করা সহজ, কিন্তু পলিথিন বা ওয়ান টাইম ইউজ গ্লাস, পেট বোতল, এগুলো কিন্তু রিসাইকেল করা খুবই ডিফিকাল্ট, কারণ এগুলো আমরা ফেলে দিলে পরিবেশের সাথে মিশে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে পেট বোতল থেকে আমরা যদি নতুন কোনো পলিথিন তৈরি করতে পারি বা এরকম প্যাকেজিং ম্যাটেরিয়াল নিয়ে আমাদের কাজ করার প্ল্যান রয়েছে। পরিবেশের থেকে প্লাস্টিক সংগ্রহ করে রিসাইকেল করে ওটাকে আমরা প্যাকেজিংয়ের জন্য বিভিন্ন রকম ম্যাটেরিয়াল তৈরি করার জন্য যেটি কাজে লাগবে। এই যে সূর্যবাতি তোমরা করেছো, এই সূর্যবাতির সম্ভাবনাটা কেমন দেখছো তুমি? সূর্যবাতির ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ হচ্ছে গিয়ে আমরা হিসাব করে দেখেছি যে টোটাল সমগ্র বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে মোট 55,000-এর মতো ইন্ডাস্ট্রিয়াল সেটেলমেন্টস আছে, যেটা দিন দিন আরও বাড়ছে। এবং এই ইন্ডাস্ট্রিয়াল সেটেলমেন্টসগুলোর মধ্যে অ্যারাউন্ড 40-50% হচ্ছে কি আপনার সিঙ্গেল ফ্লোর, এবং যেখানে আমরা খুব সহজেই এই সূর্যবাতি ইনস্টল করতে পারি। এবং যেই জায়গাগুলোতে আমরা ইনস্টল করতে পারি, এটার যদি আমরা 2% ফ্যাক্টরি, আমরা 2 বছরের প্ল্যান করেছি যে 2 থেকে 3 বছরের মধ্যে আমরা 2% ফ্যাক্টরি, মানে মাত্র 110 থেকে 120টা ফ্যাক্টরিতে এই সূর্যবাতি ইনস্টল করতে যাচ্ছি। ইনস্টল করলে আমরা দেখছি যে প্রতি বছর আমরা 16 গিগাওয়াট ইকুইভ্যালেন্ট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো, যেটা প্রডিউস করতে আপনার $2.1 মিলিয়ন সমপরিমাণ অর্থ প্রয়োজন হয় বা মানুষের খরচ হচ্ছে। তো অ্যাজ আ হোল আমরা মাত্র 2% ফ্যাক্টরি কাভার করে আমরা কিন্তু বড় একটা ইমপ্যাক্ট পাইলট করতে পারি। সূর্যপ্রহর বলতে আমরা বুঝছি যে আমাদের সেই স্বাধীনতার সূর্য যখন উদিত হয়েছিল বাংলাদেশে 1971 সালে, মুক্তিযুদ্ধ নিয়ে তোমাদের ভাবনাটা কেমন? মুক্তিযুদ্ধ নিয়ে ভাবনা, আসলে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা আমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে এবং ওই সময় যারা ছিলেন আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশনগুলো শুনেছি। যেমন আমার ফুপা তৎকালীন মুক্তিযোদ্ধা ছিলেন, বীর বিক্রম মেজর জেনারেল ইমামুজ্জামান। ফুপার থেকে অনেক কিছু শোনা, ওনার কিছু বই রয়েছে, ওগুলো পড়ে ইনফরমেশনগুলো গ্যাদার করা। আমি আর ইমামুজ্জামান একই সেক্টরে, সেক্টর 2। আচ্ছা। তো আসলে গায়ের পশম দাঁড়িয়ে যায় মানে যে বিভৎস আপনার প্রায় 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে যে দেশটা পাওয়া, এখানে আসলে করাপশনের কোনো সুযোগ নেই। এখানে কোনোভাবে কোনো রকম করাপশন কোনো সেক্টরে কেউ করার সুযোগ নেই, কোনো রকম দুর্নীতি থাকবে না, মানে এটা সম্ভবই না। তো আমার ভাবনা হচ্ছে গিয়ে যে আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই প্রত্যেকটা পর্যায়ে, কারণ যখন একটা দেশের দুর্নীতি দূর করা সক্ষম হবে, তখন যে কোনো রকম প্রবলেম সলভ করা অনেকটা সহজ হয়ে পড়বে।
সাজিদ ইকবাল খুব সত্যি বলেছে যে আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশের দুর্নীতির তো কোনো সুযোগ নেই, কিন্তু আমরা দুর্নীতিমুক্ত হতে পারছি না। আমরা ভবিষ্যৎ আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখব, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই আমাদের সন্তানেরা অনুষ্ঠান। ধন্যবাদ সাজিদ ইকবাল। এবার সামনে যাবা আর নয় পেছনে ফেরা, আমায় বুকে রাখবে ধরে আমার সন্তানেরা।